ভারতের সঙ্গে আমরা ভারত কেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, চায়না, আমেরিকা সহ আমার যারা ডেভেলপমেন্ট পার্টনার প্রতিবেশীরা আছে তাদের সঙ্গে আমার সম্পর্কটা কি হবে, এটা তো একটা দেশের পররাষ্ট্রনীতিকে ঠিক করতে হবে। আমি তো মনে করি যে কোনো রাজনৈতিক নেতাই এসে মামলা মোকদ্দমা ফেস করা উচিত, সেই বিতর্কে আমি গেলাম না। কারণ নির্বাসনে বা দেশ থেকে চলে যাওয়া তো আমাদের অনেক নেতা নেত্রীরই বৈশিষ্ট্য আছে। বর্তমান প্রধানমন্ত্রীও তো বাইরে ছিলেন 17 বছর। নির্বাসন ওটা তো না যেটাই হোক, না বর্তমান এটা তো আপনার ব্যাখ্যা। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তো যাবজ্জীবন রায় হয়েছিল 21 আগস্ট গ্রেনেড মামলায়। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আমি তো মনে করি যে কোনো রাজনৈতিক নেতাই এসে মামলা মোকদ্দমা ফেস করা উচিত, সেই বিতর্কে আমি গেলাম না। ফ্যাক্ট হচ্ছে যে ভারতের সঙ্গে আমি যে প্রসঙ্গের কারণে আপা এগুলো বললেন, তার চমৎকার ব্যাখ্যা দিলেন। ভারতের সঙ্গে আমরা ভারত কেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, চায়না, আমেরিকা সহ আমার যারা ডেভেলপমেন্ট পার্টনার প্রতিবেশীরা আছে তাদের সঙ্গে আমার সম্পর্কটা কি হবে, এটা তো একটা দেশের পররাষ্ট্রনীতিকে ঠিক করতে হবে। আপনি ধরেন আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমার রাজশাহী ইউনিভার্সিটিতে হলের সামনে রাত 10টায় আমি যে বক্তৃতা দিতাম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন যেটা ঢাকার যেরকম অপরাজয় বাংলার পাদদেশ, আমাদের সেরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল প্রশাসনিক ভবনের পশ্চিম চত্বর। সেইটার ভাষা এক না। আবার উপাচার্যের সামনে যে দাবি করতাম সেটা আলাদা, প্রেস কনফারেন্সে বক্তব্য দিতাম আলাদা। তো সেই বিষয় না। ভারতের সঙ্গে তো আমাদের দীর্ঘদিনের অনেক অমীমাংসিত সমস্যা রয়েছে। পানি সমস্যা, পানি চুক্তি, তিস্তা, তারপরে হচ্ছে আপনার সীমান্তে কিলিং, বাণিজ্য ঘাটতি। আবার এটাও তো ফ্যাক্ট যে জনগণের স্বার্থ প্যারামাউন্ট কনসিডারেশন নাকি আমার রাজনৈতিক মানে লক্ষ্য আগে। কারণ আপনি যখন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের শর্ট পড়ে তখন আপনি ব্রাজিল থেকে আনা বেশি আরাম টাকা দিয়ে নাকি ভারত থেকে কিনে আনা বেশি আরাম। এবং এই যে বিএনপি যে ডিজেল সমস্যার সমাধান করলো, সে তো ভারত থেকে টাকা দিয়ে কিনেই, এবং আমরা গর্বিত, আমরা তো আমাদের টাকা দিয়েই কিনবো। কিন্তু সেখানে তো শেখ হাসিনার ওই পাইপ টেনে রাখার ফলও তো একটা কাজ হয়েছে। আপনি তো সব কিছু রাজনৈতিক বিরুদ্ধচারণ করে অস্বীকার করতে পারবেন না। আর বাংলাদেশে আমি ছোটবেলা থেকেই শুনছি ভাই, যে যখনই ক্ষমতায় আসে, এই ধরেন বুঝার বয়স থেকে আমি দেখছি, প্রত্যেকেই বলে যে আমি ধ্বংসস্তূপের মধ্যে দেশ পেয়েছি। শেখ হাসিনা 96-তে বলতো দীর্ঘ 21 বছরের জঞ্জাল আমি সরাচ্ছি। আবার বিএনপি 2001-এ বলতো, আবার শেখ হাসিনা 8-এ এসে বলতো বিএনপি জামাত সব ধ্বংস করে এইটা করেছে। আবার আপনি তো রাজনৈতিকভাবেও তো আপনি সব কিছুকে তো আপনার ইতিহাসে অংশ রাখতে হবে। 2018 নির্বাচনে তো মুন্নিয়াপাড়া গিয়েছিল। 2018 নির্বাচনে শুধু যাওয়া না, এই আজকের মহামান্য রাষ্ট্রপতি সহ বিএনপির সকল নেতারা তদানীন্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লাঞ্চে জয়েন করেছেন ডায়ালগে। হ্যাঁ, ডায়ালগে। এবং ডায়ালগে শেখ হাসিনা বলেছে আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমার উপর বিশ্বাস রাখেন, ভোট দেব, সঠিক ভোট হবে। আমি বিএনপি সহ সবাইকে ধন্যবাদ দিই, ওনারা বিশ্বাস রেখেছিলেন যে সে যখন এত বড় মানুষের রেফারেন্স দিচ্ছে, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। কিন্তু শেখ হাসিনা তো তার বাবার প্রতিও শ্রদ্ধা রাখলো না, ভোটটা হলো না, রাতের ভোট হলো, বিশ্বাস ভঙ্গ করেছে। হ্যাঁ, তো সুতরাং এখানে তো আপনার কন্টিনিউয়াস তো এই যে 17 বছর ধরে, 17 বছরে কোথায় 17 বছরে, আমি এই টার্মের সঙ্গে একমত না। 8, 9 থেকে 13 পর্যন্ত বিএনপি পুরো পার্লামেন্টে ছিল, বিএনপি তো বিরোধী দল হিসেবে ভূমিকা রেখেছে। আপনি সেইটাকে তো বলতে পারেন না যে অবৈধ সরকার। আপনি বলতে পারেন 14 থেকে একতরফা নির্বাচন আসেনি, 3টে নির্বাচন বলেছেন, বা আমি আরো বলছি 14, 18, 26, যাই হোক 24। আপনি বিএনপির উপরে অনেক অত্যাচার হয়েছে, বিএনপির অনেক কষ্ট হয়েছে, আপনি সেটার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতে থাকেন, সেটা আপনাদের অভিপ্রায়। কিন্তু আমি একটা বলি, আপনি যদি ন্যায় বিচার না করে প্রতিশোধের বিচার করেন, তাহলে আপনি মনের অজান্তে আরেকটা প্রতিশোধকে আমন্ত্রণ জানিয়ে রাখছেন, কারণ কোনো কিছুই পার্মানেন্ট না। আমি আরেকটা বিষয় বলি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে ওই যে সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী, সেইটাকে বিএনপি আইনে পরিণত করেছে। ইট ইজ বিএনপির পলিটিক্যাল উইল। আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে তারা বুঝবে কিভাবে এটা ফাইট করবে না করবে, কোথায় যাবে না যাবে। কিন্তু বাংলাদেশে তো জয় বাংলা স্লোগান নিষিদ্ধ না, নাকি নিষিদ্ধ না? জয় বঙ্গবন্ধু স্লোগান নিষিদ্ধ। আপনি 32 নম্বরে তো বিএনপির কোনো 32 নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথাই থাকা উচিত না, কারণ 15ই আগস্ট যখন ঘটে তখন বিএনপি রাজনীতিতেই নাই। 32-এ যদি কেউ গিয়ে একটা ফুল দেয়,
আপনি তাকে গ্রেপ্তার করবেন বা হয়রানি করাকে অ্যালাউ করবেন? তবু এবার দেখলাম পুলিশ ওই যারা মব করছিল তাদের সরিয়ে দিল। একটা দরিদ্র রিক্সাওয়ালা ফুল দিতে গিয়েছে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে, তাকে এই মবওয়ালারা পানি ছুটছে। এইটা কি মানবিকতা? এইটা কি নতুন বাংলাদেশ? আমাদের বক্তব্য, আপনি আওয়ামী লীগের নানা স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণের বিরুদ্ধে লড়াই সবাই করেছে, আমরাও কম বেশি করেছি, আইনজীবী হিসাবও করেছি। আমরা কি চেয়েছি? বিচার বিভাগ স্বাধীন চাই আমরা। বিচার বিভাগ স্বাধীনের পূর্ব শর্ত হচ্ছে বিচারক নিয়োগ আইন। মুন্নিয়াপাড়া ইউনূস সাহেবদের যে ডিফেক্টিভ আইন বাতিল করলো, আমি জানতে চাই হাইকোর্টে এবং আপিল বিভাগে এখন বিচারকের খুবই সংকট, এবং বিচারক নিয়োগ দেওয়া খুবই জরুরি। আমি মনে হয় গভর্নমেন্ট ভাবছেও, কিন্তু বিচারক নিয়োগ আইন কোথায়? আপনি যদি আইন না করে আগের গতিতেই আগের মতোই নিয়োগ দেন, তো ভালো নিয়োগ দিলেও তো প্রশ্ন উঠবে। আমরা তো দীর্ঘদিন বললাম, এবং বিএনপির 31 দফার মধ্যে আমি যদি ভুল না করি, কারণ যেহেতু আমি এই আন্দোলন করি, বোধহয় 25 বা 26 দফায় আছে বিচারক নিয়োগ আইন হবে। তো সেই আইনটা কথা এতদিন তো লাগে না যে মুন্নিয়াপাদের মতো বর্তমান আইনমন্ত্রী আমাদের বন্ধুবর, অত্যন্ত যোগ্য সবাই আছে, অন্যান্য অভিজ্ঞতার ব্যক্তিরা আছে, বিচারক নিয়োগ আইন কোথায়? কিংবা ধরেন দুদকের যাকে এই আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি নিয়োগের মধ্যে বিএনপি একটা অসাধারণ ম্যাগনিফিশিয়েন্ট কাজ করেছে, তারা ধন্যবাদ না, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার আগে যে দুর্নীতি দমন কমিশনের যাকে চেয়ারম্যান নিয়োগ করা হলো, এটা তো বিএনপির লয়ারাই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে কি হলো। তাহলে তো আপনাকে আরও সতর্ক হতে হবে। যে ভদ্রলোককে দেওয়া হয়েছে তার বাইরে অনেক লোক ছিল, ইভেন বিএনপিপন্থী বিচারপতিরাও ছিল। কারণ ফ্যাক্ট হচ্ছে, আপনি যাই বড় বড় কথা বলেন, বিএনপি আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তারা তাদের লোককে নিয়োগ দিয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে লাগেও। কিন্তু আপনি তো সেখানে যোগ্য সদ্দের দেবেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যদি এমন ব্যক্তিকে দেন যাকে নিয়ে অসংখ্য প্রশ্ন, তাহলে তো এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এই কারণে আমি মনে করি যে আপনার বিএনপি ভবিষ্যতে, আমার প্রত্যাশা যে এই নিয়োগগুলো দেওয়ার ক্ষেত্রে, যেমন আমি একটা অ্যাডভান্স কথা বলে রাখি, হয়তো দেখা যাবে বিএনপি বিচারপতি নিয়োগে অনেক ভালো ভালো ছেলেকেই, ভালো ভালো আইনজীবী ভাই বা বোনকে বিচারক নিয়োগ করছে, তারা যোগ্য, অযোগ্য বলছি না, যদি ভালো দেয়, আমি জানি না কাদের দেবে। কিন্তু বিচারক নিয়োগ আইন না করে এখন নর্মালি আগের মতো দিলে তো প্রশ্ন উঠবে, ইভেন যারা ভালো লয়ার তারাও প্রশ্নবিদ্ধ হবে। তো এইগুলো তো সিদ্ধান্তহীনতার বিষয় না। ইউনূস সাহেবের আইনে কিছু ত্রুটি ছিল, সেগুলোকে কিওর করে তো ওই আইনটাই পাশ করে দেওয়া যেত। এইগুলো হচ্ছে বিচার বিভাগকে আপনি, শেখ হাসিনা বা অতীতে বিভিন্ন আন্দোলন যে হয়েছে, আমরা তো ব্যক্তিগতভাবে টার্গেট করিনি। আমরা বলেছি 55 বছরে, আমি 30 সেকেন্ডে শেষ করি, 55 বছরে আমরা ভোটের পরে পদ্ধতি চেঞ্জ করতে, মানে 5 বছর পর সরকার পরিবর্তন ঠিক করতে পারি না, একটা অস্থিরতা হয়। আমাদের বিচার বিভাগ স্বাধীন রাখতে পারি না, দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন স্বাধীন রাখতে পারি না। এইগুলোই তো আজকে গড়ে তুলবার কথা, এবং আমি আশা করি কেবল তাদের 6 মাস, আরও 4.5 বছর আছে, এগুলোতে তারা মনোযোগ দিলে তার অবশ্যই ইতিহাসে থাকবে। আর শেষ বলি, ফ্যাক্ট একটাই ভাই, এই ফ্যাক্টও আপনাকে মাথায় রাখতে হবে, এই বাংলাদেশে একবারই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে, এবং সেটা শেখ হাসিনা করেছিল 2001 সালের 15ই জুলাই। না, আমরা তো অতীতে আপনার রাতের বেলা এই আওয়ামী লীগের টাইমে হারিকেন জ্বালিয়ে বিএনপির আমাদের সম্ভাব্য প্রার্থী যারা সংসদে যাবে নেতাকর্মীদের খুব দ্রুততম সময়ের ভেতর সাজা দেওয়ার অবস্থাও তো আমরা দেখেছি। আমরা তো দেখেছি আদালত কর্তৃক, আদালতের বিচারালয় নিয়ে কথা বলছি, তো আমরা দেখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে, আমরা তো দুজনই কোর্টের মানুষ, দিস ইজ আনহার্ড অফ, যে 5 বছর অবিচার হয়েছে। আমি সব সময় বলি এটাই, খালেদা জিয়া সবচেয়ে বেশি অবিচারের সম্মুখীন হয়েছে। 10 বছর করে দিল আউট অফ নো। খালেদা জিয়াকে আপিল বিভাগ বেল দিল না। কিন্তু আমার প্রশ্ন, আমরা কি এটা কন্টিনিউ করব না ন্যায় বিচার করব? আমি সেটা বলিনি, সেটা আমরা কখনো বলি না। আমি শুধু মনে করিয়ে দিলাম যে তখন ওই সময়টায় আমরা ছাড়া বিরোধী দলে যারা আমরা কিছু মানুষ কথা বলতাম, অন্য কাউকে আমরা দেখিনি কোনো কথা বলছে কিংবা কোনো প্রতিবাদ করছে। সেই কথাটা বললাম, আমরা বলেছি আপা। এখন তাপসের বিরুদ্ধে কন্টেম আমরা করেছিলাম। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন, এটা আমি মনে করি আসলে সুপ্রিম কোর্টের একজন দীর্ঘদিনের আইনজীবী হিসেবে আমি মনে করি এটা হওয়া উচিত। এটার একটা গাইডলাইন আছে, এই গাইডলাইনটাও
আমাদের ফলো করা উচিত ইন অ্যাবসেন্স অফ দ্য ল। এবং সেই সাথে আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, এক মিনিট, ইন্টারিম গভর্নমেন্টের সময়ে যে আইনটা হয়েছিল উচ্চ আদালতে বিচারক নিয়োগের, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য, আমার দেখা অসম্ভব বাজে একটা আইন। এটা হতে পারে না যে আমরা মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত জাজ যখন হই, আমি বসে দরখাস্ত করব, লিখব, ইন্টারভিউ দিব, পরীক্ষা দিয়ে দিতে পারি। সেটা ওই কমিটিটা একটা সংসদীয় কমিটি যদি হয়, ওইটাতে মান সম্মান থাকে আমাদের মতো আইনজীবীদের, আর সেটাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আমি মনে করি না যে ওইটা একটা ফ্লড ল ছিল যেটা ইন্টারিম গভর্নমেন্ট করেছিল। সেটা চলে যাওয়াতে আমি খুশি হয়েছি। আর অ্যাট দ্য সেম টাইম আশা করব আমাদের সময় এটা চুলচেরা বিশ্লেষণ করে সচিবালয় সহ সুপ্রিম কোর্টের যে বিচারক নিয়োগ, এগুলো অলরেডি বলা হয়েছে ওপর থেকে, যারা পলিসি মেকিংয়ে আছে আমাদের দলের, যে আমরা এটা নিয়ে কাজ করছি এবং অচিরেই আমরা এই আইনগুলো সংসদে আনবে।